প্রত্যেককে স্বাগত জানাই। আশা করি প্রত্যেকে ভালো আছি এবং সুস্থ আছি। তো আমাদের সামনেই নিট এক্সাম। তো নিট এক্সামের আগে আমরা শুরু করছি আমাদের প্রস্তুতি কেমন হয়েছে সেটাকে ঝালিয়ে নিচ্ছি আমরা এই কয়েকটা ক্লাসের মাধ্যমে। এবং আগের দিনও আমরা সপুষ্পক উদ্ভিদের নিষেক পদ্ধতির উপর গুরুত্বপূর্ণ কিছু কনসেপচুয়াল এমসিকিউ নিয়ে আলোচনা করেছিলাম। আজকে সেরকম আমরা রিপ্রোডাক্টিভ হেলথ বা 12 যে চ্যাপ্টার প্রজননিক স্বাস্থ্য অর্থাৎ প্রজননগত স্বাস্থ্য যে অধ্যায়টা রয়েছে সেই অধ্যায়ে রীতিমতো তোমরা প্রায়শই যেগুলো ভুল করতে পারো বা স্টুডেন্টদের যেগুলো ভুল হয়ে থাকে সেই সমস্ত প্রশ্ন নিয়েই একটা আমরা কনসেপ্ট ক্লিয়ার করব এবং কিছু প্রশ্ন নিয়ে আমরা আলোচনা করব আজকের ক্লাসে। তো ভালো করে রেডি করি এবং বলে রাখি, এবং এই যে এই ভিডিওর সাথে সাথে এই চ্যাপ্টারের প্রয়োজনীয় কিছু গুরুত্বপূর্ণ যদি ফুল ভিডিও কারো কোনো জায়গায় মিসকনসেপশন থাকে তার জন্য রিলেটেড ভিডিওর লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। এবং আগের দিনে যদি কেউ এমসিকিউ গুরুত্বপূর্ণগুলো এমসিকিউ যেগুলো রয়েছে যদি না দেখে থাকো, মিস হয়ে থাকে, তার জন্য কিন্তু ডেসক্রিপশন বক্সে তারও লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা সেখান থেকে দেখে নিতে পারো। তো যাই হোক, আমরা শুরু করি আজকের কনসেপচুয়াল ভিডিও। প্রথম গুরুত্বপূর্ণ যে প্রশ্নটা নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে প্রথম, কোপার আয়ন রিলিজড ফ্রম কোপার রিলিজিং ইন্ট্রা ইউটেরাইন ডিভাইস। নাও হোয়াট ইজ দ্য আইইউডি? প্রথমে এটাকে মনে করি, আইইউডি মানে হচ্ছে ইন্ট্রা ইউটেরাইন ডিভাইস, মানে হচ্ছে একটা ডিভাইস যেটা মহিলাদের ইউটেরাসে প্রতিস্থাপন করা হয় এবং সেটা ভেজাইনার মধ্য দিয়ে সিরভিক্স অঞ্চল যে রয়েছে সিরভিক্স অঞ্চলে অর্থাৎ স্ত্রী দেহের একটা পার্টে ইউটেরাসের মধ্যে কিন্তু এটা টি আকৃতির একটা অংশকে কিন্তু যুক্ত করা হয়। এই যেটা যুক্ত করা হয় এইটাকে বলা হচ্ছে কি আইইউডি। এই আইইউডি যেটা রয়েছে এটা হতে পারে তিন রকম। একটা হতে পারে নন মিডিয়েটেড আইইউডি, একটা হতে পারে হরমোন নিঃসরণকারী আইইউডি, আরেকটা যেটা হতে পারে সেটা হচ্ছে কোপার নিঃসরণকারী আইইউডি। তো আইইউডির যে মোড অফ অ্যাকশন সেটা হচ্ছে, প্রথম আইইউডিটা কি করা হয়, এই আইইউডিটা নর্মালি স্ত্রী দেহের যে জননতন্ত্র অর্থাৎ ইউটেরাস, এখান থেকে ফলোপিয়ান নালীগুলো বেরোবে, এই যে পোর্শনটা ইউটেরাসের যে অংশটা, এই ইউটেরাসের অংশতে এইটা হচ্ছে ইউটেরাস, এই মাঝের যে জায়গা রয়েছে এই ইউটেরাস অঞ্চলের টি আকৃতির এই অঞ্চলটাকে শল্য চিকিৎসার মাধ্যমে যুক্ত করা হয়, যে কি করে হয় হরমোন নিঃসরণ করে বা কোপার নিঃসরণ করে। তো তাদের কাজ হচ্ছে মেনলি যে স্পার্মটার লেজগুলোকে কেটে দেয় অর্থাৎ স্পার্মের মোটিলিটিটাকে কমিয়ে দেয়। তো আমরা দেখিনি অপশন কি কি রয়েছে, মেক ইউটেরাস আনসুটেবল ফর ইমপ্ল্যান্টেশন। ইউটেরাসটা গোটাটা জায়গা জুড়েই কি থাকে, থাকে না, কিছুটা জায়গা নেবে, তাই ইমপ্ল্যান্টেশন মানে রোপণ, ইউটেরাসটা রোপণে বাধা দেয়, এটা তো নয়। নেক্সট, ইনক্রিজ ফ্যাগোসাইটোসিস অফ স্পার্ম, স্পার্মের ফ্যাগোসাইটোসিস করে না, এইগুলোর জন্য বিভিন্ন স্পার্মিসাইড পাওয়া যায়। স্পার্মিসাইড যে কেমিক্যালটা সেগুলো কি করে, স্পার্মের মোটিলিটিকে রোধ করে, মানে সরি, স্পার্মিসাইডগুলো স্পার্মকে ফ্যাগোসাইটোসিস পদ্ধতি নষ্ট করে, কিন্তু আইইউডি কখনো কিন্তু ফ্যাগোসাইটোসিস পদ্ধতিতে নষ্ট করে না, তাই এটাও হবে না। সাপ্রেস দ্য স্পার্ম মোটিলিটি, স্পার্মের মোটিলিটিকে কমিয়ে দেয় এবং প্রিভেন্ট ওভিউলেশন। এবারে এইটার সাথে তো ওভিউলেশনের কোনো সম্পর্ক নেই, নর্মাল স্ত্রী দেহে রোপণ করা হবে, তাহলে এইটা উত্তর হয়ে যাবে কি সাপ্রেস স্পার্ম মোটিলিটি, অর্থাৎ স্পার্মের যে বললাম লেজটাকে কেটে দেয়, ফলে স্পার্মের গতি যে যাওয়ার যে স্পিডটা সেটা কি হয়, কমে যায়। নেক্সট আমরা তারপরে চলে আসি, তার পরবর্তী প্রশ্ন যে হুইচ one of the following is the most widely accepted method of contraception in India at present। বলছে আজকের দিনে মানে আধুনিক কালে আমাদের ভারতে সব থেকে বেশি গ্রহণযোগ্য একটা কন্ট্রাসেপশন মানে হচ্ছে গর্ভ রোধ করার উপায় ভারতের মধ্যে, সেটা মনে রাখবে আই দিয়ে ইন্ডিয়া, আই দিয়ে আইইউডি। তাহলে সব থেকে বেশি গ্রহণযোগ্য যেটা সার্জিক্যাল ভাবে করা হয়, এই প্রবেশ করানো হয় স্ত্রী দেহের জরায়ুতে, সেটা হচ্ছে কি
আইইউডি, ইন্ট্রা ইউটেরাইন ডিভাইস, এবং এটা ভারতে ওয়াইডলি অ্যাকসেপ্টেড, বেশি ব্যবহৃত কিন্তু হয়ে থাকে। নেক্সট, পরের প্রশ্ন। এগুলো খুবই গুরুত্বপূর্ণ, আমি আবারও বলছি, আমরা তো সমস্ত চ্যাপ্টারের প্রশ্ন নিয়ে করলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, তাই শুধুমাত্র যেগুলো মিসকনসেপশন থাকে বা যেগুলো খুবই গুরুত্বপূর্ণ এবং যেগুলো কনসেপচুয়াল, যেগুলো স্টুডেন্টদের প্রায়শই ভুল হয়, সেই সমস্ত কোশ্চেনকে ঝালিয়ে নেওয়ার জন্য আমাদের এই ক্লাস, এবং আমরা শুধু জাস্ট রিভিশন করে নেবো, কারণ এখন আমাদের কাছে সেলফ স্টাডি করার সময়। জাস্ট সারা দিনের পর রিল্যাক্সে জাস্ট 30 মিনিটের মধ্যে এট এ গ্ল্যান্স আমরা এগুলো দেখে নেবো প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ। নেক্সট, মেডিকেল টার্মিনেশন অফ প্রেগনেন্সি, দ্যাট ইজ এমটিপি। এমটিপি কেন করা হয়? এমটিপি হচ্ছে যদি গর্ভস্থ ভ্রূণটা থেকে মায়ের কোনো ক্ষতির সম্ভাবনা থাকে বা যদি অবাঞ্ছিত গর্ভধারণ হয়, তখন কিন্তু এমটিপি করা হয়। এমটিপি মানে মেডিকেল টার্মিনেশন অফ প্রেগনেন্সি। এটা বলছে কতদিন বা কত সপ্তাহ পর্যন্ত সেফলি করা যায়। একদম মনে রাখবে, যেটা 12 থেকে 20 সপ্তাহ পর্যন্ত করা যায়, মানে এমটিপি করা যায় 12 থেকে 20 সপ্তাহ পর্যন্ত। কিন্তু মনে রাখবে 12 সপ্তাহের পর থেকে যত সময় যাবে তত রিস্ক ফ্যাক্টর বাড়তে থাকে, মানে করা যেতে পারে, কিন্তু বলেছে সেফ আপ টু, সেফ মানে নিরাপদ একদম, সেটা মনে রাখবে 12 উইক, অর্থাৎ 12 সপ্তাহ পর্যন্ত, যেটা সেই সময়টা কিন্তু সব থেকে বেশি কার্যকারী বা তার মধ্যে করলে কিন্তু ভালো হবে। তারপরে যদি করা যাবে না নয়, 20 উইকস পর্যন্ত করা যাবে, কিন্তু সেক্ষেত্রে ক্ষতির সম্ভাবনা থাকবে মা এবং সন্তানের ক্ষেত্রে, তাই সেটা কিন্তু সেফ নয়। নেক্সট, দ্য টেকনিক কল্ড গ্যামেট ইন্ট্রাফলোপিয়ান ট্রান্সফার, দ্যাট ইজ জিআইএফটি, তোমরা পড়েছো। এইগুলো হচ্ছে একটা বর্তমানের মডার্ন পদ্ধতি। গ্যামেট ইন্ট্রাফলোপিয়ান ট্রান্সফার মানে আমরা কি করব, গ্যামেটটাকে স্ত্রী দেহের ফলোপিয়ান নালীতে দেবো। স্ত্রী দেহের ফলোপিয়ান নালী, এই অংশটা হচ্ছে ইউটেরাস, একটু আগেই বললাম, এখানে সিরভিক্স এবং এখানে ভ্যাজাইনা পোর্শন থাকবে। এই যে ফলোপিয়ান নালীতে নরমালি আমরা দেখেছি কি হয়, স্ত্রী দেহের এখানে থাকে ডিম্বাশয়, এই ডিম্বাশয় থেকে ডিম্বাণু বা সেকেন্ডারি উসাইট এই ফলোপিয়ান নালীর অ্যাম্পুলাতে এসে নিষেক করে নিজে নিজে। তারপর আস্তে আস্তে কি হয়, এই জরায়ুতে 3টে স্তর থাকে, এন্ডোমেট্রিয়াম, মায়োমেট্রিয়াম আর পেরিমেট্রিয়াম, বাইরে থেকে মানে ভিতর থেকে বাইরে দিকে 3টা স্তর। এবারে এই এন্ডোমেট্রিয়াম স্তরে ভ্রূণটা রোপিত হয় এবং ভ্রূণটা এখানে বড় হয়। এই অঞ্চলটাকে বলা হচ্ছে জরায়ু প্রকোষ্ঠ। এই অঞ্চলটাকে বলা হয় কি, জরায়ু প্রকোষ্ঠ। তো এখন ঘটনা হচ্ছে জিআইএফটি কাদের করা হবে, কোন ফিমেলদের করা হবে? দেখো, গ্যামেটকে পাঠাবো, তার মানে স্ত্রী দেহের ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেমে কিন্তু কোনো প্রবলেম নেই। যদি একটা স্ত্রীর জরায়ু ক্ষতিগ্রস্ত হতো তাহলে করতে পারতাম না, যদি তার ফলোপিয়ান নালী ক্ষতিগ্রস্ত হতো তাহলে করতে পারতাম না। তার মানে স্ত্রী দেহের মোটামুটি যদি ভালো থাকে স্ত্রী দেহের বিভিন্ন পার্টস, রিপ্রোডাক্টিভ অর্গান, তাহলে কিন্তু জিআইএফটি করা হবে না। তাহলে নিশ্চয়ই স্ত্রী দেহ জিআইএফটি করছি মানে স্ত্রী দেহ পার্ট কিন্তু ভালোই আছে, কোনো প্রবলেম নেই। কিন্তু হতে পারে পুরুষের প্রবলেম, হয়তো শুক্রাণুটার গতিশীলতা নেই, তখন হতে পারে। গতিশীলতা না থাকলে আমরা কি করব, বাইরে থেকে দিয়ে একদম ফলোপিয়ান নালীতে পাঠিয়ে দেবো। কারণ কি, নরমালি যোনিপথ থেকে শুক্রাণুটা যখন পৌঁছায় ফলোপিয়ান নালীর অ্যাম্পুলা অবধি তাকে পৌঁছাতে হয়, সেখানে ডিম্বাণু থাকে। এতটা যদি গমন ক্ষমতা না থাকে তাহলে হবে না। তাই ডাইরেক্ট যদি আমরা অ্যাম্পুলাতে পাঠিয়ে দিই, অ্যাম্পুলা মানে ফলোপিয়ান টিউবের পার্ট, তাহলে পুরুষের প্রবলেম থাকলে বা পুরুষের সিমেনের মোটিলিটি কম থাকলে আমরা এটা করতে পারি। তো দেখে নেওয়া যাক অপশনগুলো কি কি দিয়েছে। অপশন 1, কাদের ক্ষেত্রে আমরা এটা রেকমেন্ড করব, হু ক্যান নট প্রডিউস অ্যান ওভাম, যে ওভাম তৈরি করতে পারে না। হ্যাঁ, স্ত্রী দেহ যদি ওভাম তৈরি করতে না পারে তার ক্ষেত্রে কি আমরা জিআইএফটি করব? ওভাম যদি তৈরি করতে নাই পারে তাহলে তার নিশ্চয়ই কোনো প্রবলেম থাকবে ওভারি বা ইউটেরাস, কিন্তু তার তো প্রবলেম নেই কিছু, তার মানে এটা কিন্তু প্রথম হবে না। নেক্সট, হু ক্যান নট রিটেন দ্য ফিটাস ইন দ্য ইউটেরাস, মানে যে
ইউটেরাসের মধ্যে ফিটাসকে নিতে পারে না তার করবো, আরে বাবা আমি তো বললাম ইউটেরাসে নিতে পারবে, তো জিআইএফটির ক্ষেত্রে মহিলাদের কোনো প্রবলেম নেই, তাহলে এটাও হয়ে গেল ভুল। হুজ সার্ভিক্যাল ক্যানেল ইজ টু ন্যারো টু অ্যালাউ প্যাসেজ ফর দ্য পাম্প, মানে যেটার সার্ভাইকেল পার্টটা, মানে এই যে ইউটেরাসের এই যে শেষের যে নিচের পার্টটা সার্ভিক্সের যে রিজিয়ানটা আছে, বলছে খুব সরু, যেটার মধ্যে দিয়ে সিমেন্ট যেতে পারে না, তার জন্য আমরা এটা করব। 4 নাম্বার, হু ক্যান নট প্রোভাইড সুটেবল এনভায়রনমেন্ট ফর ফার্টিলাইজেশন, যে ফার্টিলাইজেশন হু ক্যান নট প্রোভাইড সুটেবল এনভায়রনমেন্টাল ফর ফার্টিলাইজেশন, মানে যা সুটেবল এনভায়রনমেন্টাল নেই, আমি তো বললাম এটা থাকতেই হবে, তাহলে এটা মেন বাদ গেল। সার্ভাইকেল ন্যারো হওয়ার সাথে কোনো সম্পর্ক নেই, স্পার্ম যাওয়ার জন্য অল্প জায়গা লাগে, তাই এটা দ্বিতীয় গুরুত্বপূর্ণ বাদ গেল। হু ক্যান নট রিটেন ফিটাস, এটা তো একদমই বাদ গেল। এবারে হু ক্যান নট প্রডিউস ওভার, হ্যাঁ এটা হতে পারে, কেন হতে পারে, যেহেতু বাকি অপশন গুলো হলো না, তার মানে সে ডিম্বাণু তৈরি করতে পারছে না, হ্যাঁ তাহলে আমরা কি করব, কৃত্রিম ভাবে অন্য কোনো মহিলার ডিম্বাণু নেবো, আর এদিকে শুক্রাণু তার স্বামীর শুক্রাণুকে নিয়ে পাঠাবো, কারণ মহিলার তো কোনো প্রবলেম নেই, তাহলে এইটা কিন্তু হতে পারে। যেহেতু অন্য অপশনগুলো হলো না, এইটা হচ্ছে মোর অ্যাপ্রোপ্রিয়েট, তাই এইটাকে সিলেক্ট করলাম। এটা কিন্তু স্টুডেন্টরা ভুল করে, প্রথমে এটাকে এলিমিনেট করে বেরিয়ে যায়, দিয়ে অন্য একটাকে করতে যায়, তার জন্য কিন্তু আমিও কিন্তু প্রথম ভাবে প্রিলিমিনারি বাদ দিলেও তারপরে যখন সব অপশনগুলো পড়লাম তখন কিন্তু এটাকে সিলেক্ট করতে বাধ্য হচ্ছে আমি বাকিগুলো দেখার পর। নেক্সট, তারপরে হোয়াট ইজ দ্য ফিগার গিভেন বিলো শোয়িং এ পার্টিকুলার, মানে এখানে ছবিটা কি শো করছে, ছবিটা কি শো করছে দেখো, ছবিটা হচ্ছে দেখো এই জায়গাটা লক্ষ্য করি, এখানে এই যে বললাম এইটা ইউটেরাস, এখানে ফলোপিয়ান নালী, এটা ওভারি, এটা ফলোপিয়ান নালী, এখানে দেখো কেটে বেঁধে দেওয়া হচ্ছে, তাহলে ফলোপিয়ান নালী কেটে বেঁধে দেওয়া হচ্ছে মানে একটা কন্ট্রাসেপশনের এটা হচ্ছে পার্মানেন্ট বা স্থায়ী পদ্ধতি। এই পদ্ধতিটার নাম কি, ফলোপিয়ান টিউব, টিউবটাকে কাটছি, দ্যাট ইজ দ্য টিউব্যাক্টমি, তাই উত্তর হবে টিউব্যাক্টমি। আর পুরুষের ক্ষেত্রে কি হয়, ভাস ডিফারেন্স গুলো কাটি, তাই তার নাম হয়ে যায় ভ্যাসেক্টমি। তাই পুরুষের পার্মানেন্ট বন্ধাত্মকরণ পদ্ধতি হলো ভ্যাসেক্টমি, স্ত্রীদের হলো টিউব্যাক্টমি। ঠিক আছে, আমরা তারপরের প্রশ্নতে চলে আসি, তারপরের গুরুত্বপূর্ণ কনসেপচুয়াল প্রশ্ন, দ্য টেস্ট টিউব বেবি প্রোগ্রাম এমপ্লয়েজ হুইচ ওয়ান অফ দ্য ফলোইং টেকনিক, এই যে টেস্ট টিউব বেবি বলছি, টেস্ট টিউব বেবিটা মূলত যেটার উপর ডিপেন্ড করে হয় সেটা হচ্ছে ZIFT, জাইগোট ইন্ট্রাফলোপিয়ান ট্রান্সফার। কি হয়, নর্মালি কোনো মহিলার প্রবলেম বা পুরুষের প্রবলেম দুটোরই থাকতে পারে, তো তাদের ক্ষেত্রে কি হয়, পুরুষ দেহ থেকে নর্মালি শুক্রাণু কালেক্ট করা হয়, সেই স্ত্রী দেহ থেকে ডিম্বাণু নেওয়া হয়, দিয়ে বাইরে জাইগোট আমরা তৈরি করে দিই, যদি স্পার্ম এবং ওভারের কোয়ালিটি ডিস্টার্ব থাকে তাহলে ফার্টিলাইজ করে কি করলাম, আর যদি স্ত্রীর কোনো প্রবলেম না থাকে সেই স্ত্রী দেহের আমরা কি করলাম, জাইগোটটাকে পাঠিয়ে দিলাম, ইউটেরাসে ট্রান্সফার করলাম, তাহলে কি হলো, সেই মহিলা গর্ভধারণ করতে সক্ষম হলো, এটা একটা পদ্ধতি হতে পারে। দ্বিতীয় হচ্ছে, হয়তো মহিলাটার কোনো ওভাম তৈরি করতে পারে কিন্তু হয়তো ইউটেরাসে প্রবলেম বা বাকি রিপ্রোডাক্টিভ পার্টে প্রবলেম, তখন সেই মহিলার দেহে তো আর জাইগোট দিতে পারবো না, তখন অন্য একটা মহিলার দেহে কি হবে, এই স্বামী স্ত্রীর শুক্রাণু ডিম্বাণুটা কি ফার্টিলাইজড করে কি হবে, আমরা অন্য একজন তৃতীয় মহিলা মানে তৃতীয় ব্যক্তি মানে 3 নাম্বার ব্যক্তি আর কি, মানে স্বামী স্ত্রী বাদে অন্য একজন ব্যক্তি বা অন্য মহিলার দেহে প্রতিস্থাপন করা হবে, সেটাও হতে পারে। তাহলে এইটাও হতে পারে কম্বিনেশন, ওটাও হতে পারে। এবং এই যে মহিলা, যে দ্বিতীয় মহিলা, যদি যার ডিম্বাণু তিনি যদি গর্ভে না ধারণ করেন, ওই দ্বিতীয় মহিলাকে বলা হবে সারোগেট মাদার, এবং এই কন্ডিশনটাকে বলা হচ্ছে সারোগেসি। তো এই যে সারোগেট মাদার বা ধাত্রী মাতা খুব গুরুত্বপূর্ণ কিন্তু এটা হতে পারে। তাহলে বলছে কোনটা, কোন টেকনিকটা, হুইচ ওয়ান অফ দ্য ফলোইং টেকনিক এটা টেস্ট টিউব বেবিটা গ্রহণ করে, দেখো ইন্টারসাইটোপ্লাজমিক ইনজেকশন, ইন্টারসাইটোপ্লাজমিক ইনজেকশন মানে সাইটোপ্লাজমের মধ্যে ইনজেক্ট করে দেওয়া হবে স্পার্মকে, ইন্ট্রাসাইটোপ্লাজমিক স্পার্ম ইনজেকশন মানে একটা ডিম্বাণু আছে, ডিম্বাণুর মধ্যে আমরা শুক্রাণুটাকে একদম ঢুকিয়ে দেবো ইনজেক্ট করে, এক। দুই, ইন্ট্রাইউটেরাইন ইনসেমিনেশন, ইউটেরাসের মধ্যে ইনসেমিনেশন করব, গ্যামেট ইন্টারফলোপিয়ান ট্রান্সফার, গ্যামেট করবো, আরে বাবা গ্যামেট করলে তখন তার টেস্ট টিউব বেবি ফার্টিলাইজেশন তো হচ্ছেই না বাইরে, এটা হবে না। দেখো লাস্ট
জাইগোট ইন্টারফলোপিয়ান ট্রান্সফার, অলরেডি বললাম যে শুক্রাণু ডিম্বাণুকে বাইরে ফার্টিলাইজ করব, দিয়ে তাদেরকে আমরা কি করব, নরমালি 8 সেল স্টেজে 8 ব্লাস্টোমিয়ার যুক্ত কোষে সেটাকে স্থানান্তর করব, হতে পারে মরুলা, হতে পারে ব্লাস্টুলা স্টেজে। ঠিক আছে, নেক্সট। তারপরে which of the following cannot be detected in developing fetus by amniocentesis, বলছে নিচের কোনটা ফিটাসের ক্ষেত্রে অ্যামনিওসেন্টেসিসের মাধ্যমে পরীক্ষা করা যায় না। আমরা জানি অ্যামনিওসেন্টেসিস যে পদ্ধতিটা কি, কোনো একজন গর্ভবতী মহিলা তার যে তলপেটের নিচের দিক দিয়ে যে অ্যামনিওটিক ক্যাভিটি আছে, ওই অ্যামনিওটিক ক্যাভিটি থেকে ইনজেকশনের মাধ্যমে অ্যামনিওটিক ফ্লুইডকে কালেক্ট করা হয়। অ্যামনিওটিক ফ্লুইডটাকে নিয়ে বিভিন্ন পরীক্ষা করা হয়, সেন্ট্রিফিউজ করার পর থিতিয়ে দেওয়া হয়, বাকি অবশিষ্ট তরলকে নিয়ে পরীক্ষা করা হয়। এই যে অবশিষ্ট তরলটাকে নিয়ে পরীক্ষা করছি, এই পরীক্ষা থেকে আমরা বুঝতে পারি কি সন্তানের কোনো জেনেটিক্যাল প্রবলেম আছে কিনা, সন্তানের কোনো ক্রোমোজোম গঠিত ত্রুটি আছে কিনা, সন্তানের মধ্যে লিঙ্গ কি আছে, এইগুলো আমরা ডিটারমাইন করতে পারি। বলছে কোনটা ডিটারমাইন করতে পারি না অ্যামনিওসেন্টেসিস, সেক্স অফ দ্য ফিটাস, না পারি তো, তাহলে এটা বাদ দিয়ে গেল। ডাউন সিনড্রোম, ডাউন সিনড্রোম মানে হচ্ছে আমরা গুরুত্বপূর্ণভাবে দেখব যখন কোনো একটা দেহে তাদের অ্যাবনর্মালিটি, ক্রোমোজোমাল অ্যাবনর্মালিটি দেখতে পাবো। 21তম ক্রোমোজোমের ট্রাইজোমি মানে একটা অটোজোম যখন বেড়ে যাবে তখন ডাউন সিনড্রোম হয়, তাহলে ক্রোমোজোম গঠিত অস্বাভাবিক দেখা যাবে, তাহলে এটাও বাদ গেল। নেক্সট যেটা চলে আসবো সেটা হচ্ছে জন্ডিস। হ্যাঁ, জন্ডিসটা কখনোই দেখা যাবে না। কেন? জন্ডিসটা আমরা বিলিরুবিন বিলুভার্ডিন অর্থাৎ পিত্তরঞ্জক বেড়ে যাওয়ার ফলে পাই, তাই এটাকে কিন্তু অ্যামনিওসেন্টিসে টেস্ট করতে পারবো না, বাইরে থেকে টেস্ট করতে পারবো। আর ক্লাইনফিল্টার সিনড্রোম কি হবে, পুরুষদের ক্ষেত্রে একটা অতিরিক্ত পুরুষের ক্ষেত্রে একটা অতিরিক্ত এক্স ক্রোমোজোমের উপস্থিতি, মানে নর্মালি কি হয়, পুরুষ দেহে থাকে 44A প্লাস XY, কিন্তু এইটা হয়ে যায় XXY। আর ডাউন সিনড্রোমে কি হয়ে যায়, 44টা অটোজোমের জায়গায় 45টা অটোজোম প্লাস XX বা XY, মানে ডাউন সিনড্রোম হতে পারে পুরুষের বা মহিলার উভয়ের, কিন্তু ক্লাইনফিল্টার সিনড্রোম হবে শুধুমাত্র কি পুরুষের। এই ক্লাইনফিল্টার সিনড্রোম মানে কি, দেখো XXY, তার মানে কি XY মানে পুরুষ, আর X মানেই মনে রাখবে ফিমেল ক্যারেক্টার। আর নর্মালি একটা পুরুষের মধ্যে ফিমেল ক্যারেক্টার থাকে যেহেতু X রয়েছে, X এবং Y, কিন্তু অতিরিক্ত X চলে আসা মানে অতিরিক্ত নারী সুলভ আচরণ বা নারী সুলভ বৈশিষ্ট্যগুলো কিন্তু দেখা যাবে। তো এইটাও কিন্তু ক্রোমোজোম গঠিত ঘটনা, তাই এটাও আমরা টেস্ট করতে পারবো। তাহলে জন্ডিসটাকে আমরা কি করতে পারবো না, টেস্ট করতে পারবো না, তাই উত্তর হলো জন্ডিস। নেক্সট, ওয়ান অফ দ্য লিগাল মেথড অফ বার্থ কন্ট্রোল, মানে কোনটা লিগাল মেথড বার্থ কন্ট্রোলে। দেখো নিট 2013তে এগুলো পড়েছিল, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, আমি আবারও বলছি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে কিন্তু আমরা এই সিরিজটা শুরু করেছি, তাই যারা রেগুলার দেখবে আশা রাখবো প্রত্যেকেরই কিন্তু উপকার হবে। কেন? এখানে বিভিন্ন যেগুলো সচরাচর আমরা ভুল করে ফেলি সেই প্রশ্নগুলোকে নিয়েই কিন্তু কাটাছেড়া করছি, যাতে আমরা বায়োলজিতে 360-এ 360 তোলার ক্ষমতা রাখতে পারি, যাতে একটা ভুল না যায়, বা 360 না পেলেও 350-এর কাছাকাছি যাতে আমরা তুলতে পারি। এই জন্যই কিন্তু এই কনসেপচুয়াল ভিডিওগুলো কিন্তু প্রয়োজন, কনসেপচুয়াল এমসিকিউ এর ক্ষেত্রে। তাই স্পেসিফিক জায়গা নিয়ে আলোচনা করছি আমরা। ওয়ান অফ দ্য লিগাল মেথড ফর বার্থ কন্ট্রোল, একটা লিগাল পদ্ধতি মানে প্রচলিত পদ্ধতি, মানে যেটা লিগালাইজড মেনে নেওয়া হয়েছে এরকম পদ্ধতি, বাই অ্যাবস্টেনিং ফ্রম কয়টাস ফ্রম দ্য ডে 10 থেকে 17, মানে দেখো অ্যাবস্টেনিং কয়টাস মানে হচ্ছে ওই যৌন সঙ্গম থেকে দূরে থাকা 10 থেকে 17তম দিন মেনস্ট্রুয়াল সাইকেলে। কারণ মেনস্ট্রুয়াল সাইকেলের আমরা জানি 14তম দিন যেখানে, সেখানে মানে 13 থেকে 15তম দিনের মধ্যে কি হয়, স্ত্রী দেহে ওভিউলেশন হয় বা সেকেন্ডারি ওসাইট তৈরি হয়। তাই একটা মেনস্ট্রুয়াল সাইকেল হয়ে যাওয়া তারপরে 14 থেকে 15তম দিনের মধ্যে কিন্তু হচ্ছে বেশি ভাইটাল। কেন? তখন কিন্তু ওভাম বা সেকেন্ডারি ওসাইট অবস্থান করে, তাই সেই সময়তে বলছে ইন্টারকোর্স না করা। অবশ্যই, কিন্তু এটা লিগাল মেথড নয়, তো এটা হচ্ছে পার্সোনাল ম্যাটার, একটা এটা লিগাল কোনো কন্ট্রোল নয় কিন্তু, ঠিক আছে, তাই এটা বাদ গেল। নেক্সট, বাই হ্যাভিং কয়টাস অ্যাট দ্য টাইম অফ ড্রে ব্রেক, মানে ড্রে ব্রেক মানে হচ্ছে মেনস্ট্রুয়াল সাইকেলের পরবর্তী যে সময়টা নতুন মেনস্ট্রুয়াল সাইকেল শুরু, সেই সময়তে কোনো ওভিউল মানে সেকেন্ডারি ওসাইট থাকবে না স্ত্রী থেকে, এন্ডোমেট্রিয়ামও থাকে না, তাই সেই সময়তেও
ইন্টারকোর্স করলেও কি হয় না, সন্তান তৈরি হবে না। কিন্তু এইটাও কি হয়ে গেল, এইটাও তো একটা পার্সোনাল ইস্যু, এটা তো লিগাল ইস্যু কিছু নয়, প্রচলিত কোনো পদ্ধতি নয়। ঠিক আছে, তাহলে 3 নাম্বার, বাই প্রিম্যাচিউর ইজাকুলেশন ডিউরিং কয়টাস। বলছে প্রিম্যাচিউর ইজাকুলেশন ডিউরিং কয়টাস মানে কয়টাসের আগে সিমেন্টটাকে পুরুষ দেহ থেকে বের করে দেওয়া, তারপরে কয়টাস করা বা ইন্টারকোর্স করা। তাহলে কি হবে, ইন্টারকোর্স করলে শুক্রাণু যাবে না, আগেই শুক্রাণু যেহেতু বেরিয়ে গেছে, রিলিজ করে দেওয়া হয়েছে, তাই শুক্রাণু প্রোডাকশনটা সময় লাগবে বা ততটা শুক্রাণু বেরোবে না। এইটাও তো পার্সোনাল ম্যাটার। অ্যাবর্শন বাই টেকিং অ্যান অ্যাপ্রোপ্রিয়েট মেডিসিন, হ্যাঁ মেডিসিন নিয়ে অ্যাবর্শন অবশ্যই এটা হচ্ছে লিগাল। তাহলে দেখো, দেখতে পাচ্ছ কোশ্চেন গুলো কিন্তু খুবই ডাউটফুল কোশ্চেন, এবং তুমি কিন্তু রীতিমতো ডাইরেক্ট সঠিক উত্তর খুঁজে পেতে তোমার কিন্তু কষ্ট হবে, এই জন্য মাথায় রাখবে। নেক্সট, তারপরে চলে আসে আর্টিফিশিয়াল ইনসেমিনেশন মিন। আর্টিফিশিয়াল ইনসেমিনেশন দেখো এইটাও 2013। আর্টিফিশিয়াল ইনসেমিনেশন, আমি আবারও বলছি, প্রতি বছর অনেক সময় 2 থেকে 3টে কোশ্চেনও চলে এসছে রিপ্রোডাক্টিভ হেলথ থেকে। এই আর্টিফিশিয়াল ইনসেমিনেশন মানে হচ্ছে কৃত্রিমভাবে ইনসেমিনেশন। না, হোয়াট ইজ ইনসেমিনেশন? ইনসেমিনেশন মানে হচ্ছে পুরুষ দেহের শুক্রাণু স্ত্রী দেহের যোনিপথে স্থানান্তরিত হলেই তাকে বলবো ইনসেমিনেশন। এই আর্টিফিশিয়াল ইনসেমিনেশনটা মানে কি? মানেটা হচ্ছে ট্রান্সফার অফ স্পার্ম অফ হাজবেন্ড টু টেস্ট টিউব কন্টেনিং ওভা। টেস্ট টিউবে দেওয়া না, আমি তো বললাম ভেজাইনাতে সিমেনের ট্রান্সফার, এটা হচ্ছে মূল কথা, এটাকে মনে রাখতে হবে। আর্টিফিশিয়াল ইন্ট্রোডাকশন অফ স্পার্ম অফ এ হেলদি ডোনার ইনটু ভেজাইনা। আর্টিফিশিয়াল ইন্ট্রোডাকশন অফ স্পার্ম, হ্যাঁ আর্টিফিশিয়াল ভাবে কোনো একটা হেলদি ডোনারের কাছ থেকে স্পার্ম নিয়ে ভেজাইনাতে স্থানান্তর করা হতে পারে, হতে পারে। কারণ কি, হয়তো পুরুষের কোনো প্রবলেম আছে, তাই কোনো হেলদি ডোনারের কাছ থেকে স্পার্ম নিয়ে ইনজেক্ট করতে পারি মহিলাদের ভেজাইনাতে, সেটা হতে পারে। কারণ আমি বলেছিলাম ভেজাইনাতে সিমেনের ট্রান্সফার হলেই হবে, সেটা হাজবেন্ড হতে পারে বা কোনো হেলদি ডোনার হতে পারে। নেক্সট, ইন্ট্রোডাকশন অফ স্পার্ম অফ হেলদি ডোনার ডাইরেক্টলি ইনটু ওভারি। বলছে স্পার্মটাকে ওভারিতে ট্রান্সফার করে, স্পার্মকে কখনোই ওভারিতে পাঠানো হয় না, স্পার্মকে কখনোই ওভারিতে ডাইরেক্ট ওরকম করে দেবো গ্যামেট ট্রান্সফারের মাধ্যমে, কিন্তু এটা তো আর্টিফিশিয়াল ইনসেমিনেশন, ইনসেমিনেশন হচ্ছে না, তাহলে এটা বাদ গেল। ট্রান্সফার অফ স্পার্ম ইনটু হেলদি ডোনার টু এ টেস্ট টিউব কন্টেন্ট, আবার বাদ, টেস্ট টিউব কন্টেন্ট তো করিনি, তাহলে সঠিক উত্তর হয়ে গেল কি, দেখো আর্টিফিশিয়াল ইন্ট্রোডাকশন অফ স্পার্ম অফ হেলদি ডোনার ইনটু ভেজাইনা। তাহলে হেলদি ডোনারের স্পার্মটাকে ভেজাইনাতে ট্রান্সফার করা, এটা হচ্ছে গুরুত্বপূর্ণ, আমরা দেখলাম। নেক্সট, তারপরে ওয়ান অফ দ্য ফলোইং ইজ নট এ মেথড অফ কন্ট্রাসেপশন, নিচের কোনটা গর্ভনিরোধের উপায় নয়? এক, টিউবেক্টমি, অবশ্যই টিউবেক্টমি তো বললাম গর্ভনিরোধের একটা পার্মানেন্ট পদ্ধতি, তাহলে এটা অবশ্যই ঠিক। কন্ডম, অবশ্যই কন্ডম গর্ভনিরোধ করে, এইটা হচ্ছে বেরিয়ার মেথড মানে বাধাদায়ক পদ্ধতি রূপে। পিলস অফ কম্বিনেশন অফ অক্সিটোসিন এন্ড ভেসোপ্রেসিন, দেখো এইবারেই স্টুডেন্টরা ভুল করে এই জায়গাতে, কম্বিনেশন অফ অক্সিটোসিন এন্ড ভেসোপ্রেসিন নয়, ইস্ট্রোজেন এবং প্রোজেস্টেরন থাকে যেগুলো হচ্ছে মিনি পিল বা মাইক্রোপিল। অক্সিটোসিন তো জন্ম নিয়ন্ত্রণকারী হরমোন, আর ভেসোপ্রেসিন মানে এডিএইচ, অ্যান্টি ডাই ইউরেটিক হরমোন। এইগুলো কি কখনো পিলে ব্যবহৃত হয় না, তাহলে এইটা কখনোই না, এইটা হচ্ছে মেইন হবে উত্তর, তার মানে বুঝতে পারলাম। আর লিপার্স লুপ, যে একটা লুপ জাতীয় উপাদান যখন ফিমেল দেহে প্রতিস্থাপন করা হয়, তাহলে এইগুলো কন্ট্রাসেপশনের জন্য কিন্তু ব্যবহার করা হয়। নেক্সট, which one of the following statement is correct regarding sexually transmitted disease? বলছে sexually transmitted disease সংক্রান্ত নিচের কোন তথ্যটি সঠিক, এগুলো কিন্তু ভালো করে পড়বে। The chance of a 5-year boy containing STD are very little, বলছে কোনটা কারেক্ট? বলছে যে এখানে কি বলা আছে যে একজন বাচ্চা যার 5 বছর বয়স তার এসটিডি হওয়ার সম্ভাবনা খুব কম, হ্যাঁ সেটা কিন্তু ঠিক আপাতত, কারণ ঠিক তো বটেই অবশ্যই, কারণ 5 বছরে তো সেক্সুয়াল ট্রান্সমিটেড ডিজিজ হয় না, সেক্সুয়াল ট্রান্সমিটেড ডিজিজ নর্মালি হয় পিউবার্টি পিরিয়ড মানে 14 থেকে 21 বছর বয়স, এই সময়তে কিন্তু সেক্সুয়াল ট্রান্সমিটেড ডিজিজ গুলো কিন্তু বেশি স্প্রেড করে, যেমন গনোরিয়া, সিফিলিস, হেপাটাইটিস, এই টাইমে কিন্তু বেশি স্প্রেড করতে পারে, মানে যখন স্পারমাটোজেনেসিস বা উজেনেসিসটা ভালো করে শুরু হবে তখন তো হবে, তাছাড়া সেক্সুয়াল ট্রান্সমিটেড ডিজিজ যাবে কি করে? তাহলে 5 বছরের কমের বাচ্চাদের এটা হয় না। ঠিক আছে, এই পারসন মে কন্ট্যাক্ট সিফিলিস বাই sharing milk with
ওয়ান অলরেডি সাফারিং ফ্রম ডিজিজ, মানে বলছে পার্সন কন্ট্যাক্ট সিফিলিসের সংস্পর্শে হলো এবং সিফিলিস জাত করণজাত পদার্থগুলো তার থেকে যদি কারো শরীরে আসে তাহলে অবশ্যই কিন্তু এটা হতে পারে সিফিলিস। হিমোফিলিয়া ইজ ওয়ান অফ দ্য এসটিডি। হিমোফিলিয়া, এবার দেখো হিমোফিলিয়া, হিমোফিলিয়া এটা হচ্ছে ক্রোমোজোম, এটা তো হিমোফিলিয়া বর্ণান্ধতা অবশ্যই এইটা কিন্তু দেখো জেনেটিক্যালি যেতে পারে, কারণ রানী ভিক্টোরিয়ার ফ্যামিলিতে কিন্তু ছড়িয়ে গিয়েছিল, তাই না? হিমোফিলিয়া মানে ব্লাড বন্ধ হবে না, হিমোফিলিয়া, রক্তাল্পতা, এই সমস্ত যে জিনিসগুলো, জেনিটাল হার্পিস, সিকেল সেল অ্যানিমিয়া, তাহলে এইগুলো সব তো এসটিডি। তাহলে সঠিক উত্তর কোনটা? সেক্সুয়াল ট্রান্সমিটেড, যে 5 বছরের বাচ্চাদের এই সেক্সুয়াল ট্রান্সমিটেড ডিজিজ হওয়ার চান্স কি থাকে? কম। দেখতে পাচ্ছ কোশ্চেনের লেভেল, আমি সেরকম কিন্তু কোশ্চেনগুলোকে পয়েন্ট আউট করেছি তোমাদের সুবিধার জন্য। নেক্সট চলে আসে লাস্ট কোশ্চেন আজকের ক্লাসে। দ্য স্টেজ transferred into the uterus after induced fertilization of ova in the laboratory is, বলছে ট্রান্সফার ইনটু দ্য ইউটেরাস আফটার ইনডিউসড ফার্টিলাইজেশন অফ ওভা, ওভাটাকে ফার্টিলাইজ করছি ল্যাবরেটরিতে, মানে সেকেন্ডারি সাইটকে দিয়ে ট্রান্সফার করব, তাহলে সেইটাকে কি বলা হবে? জাইগোট না, সেটাকে জাইগোট বলতে পারি, হ্যাঁ ঠিক আছে বলতে পারি আপাতত। এমব্রায়ো অ্যাট 4 বাস্টোমিয়া স্টেজ না, 4 কোষ বিশিষ্ট বাস্টোমিয়া কোনোদিনই নয়। এমব্রায়ো 2 বাস্টোমিয়া স্টেজ না, জাইগোট হতে পারে। আর হচ্ছে মরুলা, এখানে আমি কি ধরবো? মরুলাটাকে, কারণ মরুলা হচ্ছে 8 ব্লাস্টোমিয়ার যুক্ত কোষ, ঠিক আছে? এই 8 স্টেজেও কিন্তু স্থানান্তর করা হয়, তাহলে জাইগোটটাকে মানে দ্য স্টেজ ট্রান্সফার ইন দ্য ইউটেরাসে কোনটা ট্রান্সফার করব? মরুলা স্টেজকে। জাইগোট দেবো না, জাইগোট মানে তো আরো আগের স্টেজ, যখন এই এমব্রায়োগুলোকে দিচ্ছি না জাইগোট কি করে কনসিডার করব? অনেক স্টুডেন্ট উত্তর করবে জাইগোট এগুলো না পেরে, তাই এই জায়গাটা কিন্তু ভুল হয়ে থাকে। তাহলে এইগুলো গেল আজকের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে তোমাদের সাথে আলোচনা। যদি তোমাদের ক্লাসটা ভালো লাগছে তাহলে অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করবে যে হ্যাঁ তোমরা এরকমের ক্লাস চাও, বা তোমাদের যদি কোনো টপিকের প্রবলেম থাকে সেই টপিকগুলো জানাবে। এখন কোশ্চেন সিরিজ চলবে, পরে হয়তো টপিক রিলেটেড আমরা আসবো, তো তোমরা, এবং এই টপিক রিলেটেড আলোচনাগুলো তোমাদের কেমন লাগছে, তোমাদের যদি উপকারে লাগে তাহলে অবশ্যই কমেন্ট বক্স, এবং ভালো লাগলে ভিডিওটাতে একটা লাইক দেবে। অবশ্যই টাচে থাকো, এই কয়েকদিন খুব গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে তোমাদের সাথে আসবো। তাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।